সেদিন রাজদরবারে এক চোরের বিচারকে কেন্দ্র করে রাজ্যের বড় বড় পদাধিকারী মন্ত্রীরা একে একে সবাই চোর প্রমাণিত হয়ে গেলেন। চোর। বড় অদ্ভুত ঘটনা, তাই না? আর ওই চুরির অপরাধে যে ব্যক্তির ফাঁসি হওয়ার কথা ছিল, সে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে রাতারাতি হয়ে উঠলেন রাজ্যের কৃষি মন্ত্রী। কিভাবে? দেখুন। Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আজ থেকে বহু বছর আগের কথা। তুলাই নদীর তীরে একটি রাজ্য ছিল, নাম বেতালগড়। রাজ্যে তখন রাজা অচল সিংহ রায়ের রাজত্ব। সুখে দুঃখে আনন্দ উৎসবে ভালোই চলছিল রাজ্যের জনজীবন। হঠাৎই রাজ্যের ভাগ্যাকাশে ঘনিয়ে এলো দুর্ভাগ্যের এক করাল ছায়া। সে এক ভয়ানক মহামারী। প্রশাসনের এক উচ্চ পদস্থ আমলাপুত্র বিদেশে ঘুরতে গিয়ে নিজ দেহে বহন করে আনলো এক ভয়ানক মারণ ব্যাধি। দেখতে দেখতে তা ছড়িয়ে পড়ল সাধারণ প্রজাদের মধ্যে। বিনা চিকিৎসায় মারা গেল দেশের হাজার হাজার মানুষ। সেই ভয়ানক ব্যাধির হাত থেকে বাঁচতে মানুষ হলো গৃহবন্দী। রাজ্যের বেকারত্ব ভেঙে দিল সর্বকালের সমস্ত ইতিহাস। ঘরে ঘরে বুভুক্ষু নিরন্ন মানুষের হাহাকার। এইরূপ পরিস্থিতিতে রাজা অচল সিংহ রায় রাজ্যের প্রজাদেরকে আশ্বস্ত করে বললেন, আপনারা আরেকটু ধৈর্য ধরুন, ভালো দিন আসন্ন আর অবশ্যম্ভাবী। এর কিছুদিনের মধ্যে একদিন রাতে রাজা তখন তার সুসজ্জিত অন্দরমহলের নরম মখমলের বিছানায় বসে তাঁর প্রেয়সী নর্তকীর উত্তাল যৌবনের সুরা পান করছিলেন। আর এদিকে বাইরে তখন সমস্ত রাজ্য জুড়ে চলছিল এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডব নৃত্য। পরদিন প্রভাতে রাজা তখন তার প্রাতরাশে ব্যস্ত। এমন সময় উত্তেজিত রাজবার্তাবহক এসে বললেন, প্রণাম মহারাজ। রাজবার্তাবাহক, বলো কি সংবাদ এনেছো? মহারাজ, কাল রাতে এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল আমাদের রাজ্যে। তাতে করে প্রায় 5,000 মানুষ নিহত। আর যদিও সরকারি হিসেবে দেখানো হয়েছে মাত্র 9 জন। মহারাজ, রাজ্যের প্রায় সিংহভাগ মানুষ
এই মুহূর্তে পুরোপুরিভাবে গৃহহীন। চাষিদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে মহারাজ। বানভাসী নদীর জলে ভেসে গেছে হাজার হাজার গবাদি পশু। বার্তাবাহক, সকালে কিছু খেয়েছো? আগে না মহারাজ। দুর্যোগে বিধ্বস্ত মানুষদের মধ্যে সাহায্য তারাই পাবে যারা আমার অনুগামী। কি বুঝলে? যাও। যথা আজ্ঞা মহারাজ। এহেন পরিস্থিতিতে সেদিন রাজার পাকশালা থেকে চুরি হয়ে গেল 2টো রুটি। আর তা জেসের রুটি নয়, তা রাজার জন্য তৈরি করা হয়েছিল। সুতরাং অপরাধ গুরুতর। 3 দিন তন্ন তন্ন করে খোঁজ করার পর অবশেষে মহারাজা সবার সেরা, সবার সেরা, তুমি আসল হীরা। মহারাজা সবার সেরা, সবার সেরা, তব উন্নত শির তুমি ক্ষত্রিয় বীর, তব উন্নত শির তুমি ক্ষত্রিয় বীর, কীর্তি মহান মহারাজা। মহারাজা সবার সেরা, সবার সেরা, শিব শম্ভু মহারাজা। মুদিত আখি তুমি জ্ঞান যোগী, মুদিত আখি তুমি জ্ঞান যোগী, দীনবন্ধু মহারাজা। মহারাজা সবার সেরা, সবার সেরা, তুমি আসল হীরা। মহারাজা সবার সেরা, সবার সেরা। মহারাজ, মহারাজ, আপনার রুটি চোরকে ধরে আনা হয়েছে মহারাজ। ওকে এখন কি শাস্তি দেওয়া হবে মহারাজ? মহারাজ, ফাঁসি দিয়ে দাও। মহারাজ, দেশময় মহামারী দুর্ভিক্ষ, আমার চাষের ক্ষেতে নদীর নোনা জল ঢুকে সমস্ত ফসল মাঠে মারা গেছে। মহারাজ, বাড়িতে আমার 3 বছরের ছোট্ট মেয়েটা 5 দিন কিচ্ছু খায়নি মহারাজ। বাপ হয়ে মেয়ের কান্না সহ্য করতে না পেরে আমি ভুল করে ফেলেছি মহারাজ। মহারাজ, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি আমার পরিবারের একমাত্র সম্বল। আমি মারা গেলে আমার বৃদ্ধা মা, স্ত্রী, কন্যা এরাও কেউ বাঁচবে না মহারাজ। মহারাজ, তাই আমি হাত জোড় করে আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি মহারাজ। এই চুপ কর, আর কাঁদিস নে। তোর কান্নায় যে মহারাজের নিদ্রা ভঙ্গ হলো। এই নিদ্রা ভঙ্গের কথাটা কে বলল? আগে আমি মহারাজ।
মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনার কি মনে হয় এত বড় রাজত্বটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে চালাচ্ছি? বসুন। মহারাজ। মহারাজ, এই সেই রুটি চোর। আমি রাত্রে মাত্র 2টো রুটি খাই, যার একটি তৈরির খরচ 100 জন শ্রমিকের একদিনের রোজ। আর ওর এত বড় সাহস, ও কিনা সেই রুটি চুরি করে। গন্ডু মূর্খ মহারাজ, ও বোধহয় খাদ্য খাদকের সম্পর্ক জানে না। যথা আজ্ঞা। এই মহামন্ত্রী, ওকে কি ধরনের শাস্তি দিলে ভালো হয় বলুন তো? শাস্তি তো আপনি ওকে দিয়েই দিয়েছেন মহারাজ। শাস্তি দিয়েই দিয়েছি? আজ্ঞে হ্যাঁ মহারাজ। কি শাস্তি দিয়েছিলাম বলুন তো? আজ্ঞে মহারাজ, মৃত্যুদণ্ড, ফাঁসি। ও, শাস্তি দিয়েই দিয়েছি। বলছিলাম মহারাজ, ঘরে স্ত্রী, সন্তান, বৃদ্ধা মা, এদের কথা ভেবে মনে করলে ওর শাস্তিটাকে একটু লঘুও করে দিতে পারেন মহারাজ। ও, চোরের ওপর আপনার খুব দরদ দেখছি। আপনার কি মনে হয় এই এত বড় দেশটা আমি ঘুমিয়ে ঘুমিয়ে চালাচ্ছি? শাস্তি যা দিয়েছি তাই বহাল থাকবে, মৃত্যুদণ্ড, ফাঁসি। আমি হলাম রাজা, দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আর ও কিনা আমার মুখের খাদ্য চুরি করে। ঠিক 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 ঠিক। মহারাজ, আবার কি হলো? মহারাজ, গত পরশু স্বপ্নে আমি একটা বীজের সন্ধান পাই, আর সেই বীজ থেকে যে চারা গাছ জন্মাবে, সেই গাছ বড় হয়ে প্রতিদিন তাতে 1000 করে স্বর্ণমুদ্রা ফলবে মহারাজ। মহামন্ত্রী কি যা তা বলছি? ও কি নেশা টেশা করে নাকি? না মহারাজ, আমি যা তা বলছি না। ইতিমধ্যে জঙ্গল থেকে আমি বীজটি নিয়েও এসেছি, আর ওটি আমি আপনাকে দিয়ে যেতে চাই মহারাজ। আমাকে কেন? ওই বীজটি তো তুমি তোমার স্ত্রীকেও দিয়ে যেতে পারো। না মহারাজ, আমার বাড়িতে ওই গাছটি বড় হয়ে প্রতিদিন যখন 1000 করে স্বর্ণমুদ্রা ফলবে, আমার বাড়িতে অতি অবশ্যই চোর ডাকাতের উপদ্রব বাড়বে। তাতে করে আমার বৃদ্ধা মা, স্ত্রী, সন্তানের প্রাণ সংশয় দেখা দিতে পারে মহারাজ। কিন্তু এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনার উদ্যানে গাছটি থাকলে কেউ হাত দেওয়াও তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না মহারাজ। বুদ্ধি আছে দেখছি। কই দেখি বীজটা। মহারাজ, ওটি আমার বাড়িতে মহারাজ। বাড়িতে? বাড়িতে কেন? ঠিক আছে, সেনাপতি মহাশয়, এখনই 2 জন প্রহরী নিয়ে ওর বাড়িতে চলে যাও, আর তুমি তাড়াতাড়ি গিয়ে বীজটি নিয়ে চলে এসো। এখনই দরকার, আমার আর তর্স হইছে না। যাও। মহারাজ, আমি যদি ওই বীজটি আপনাকে দিয়ে দিই, ওই বীজ থেকে চারা গাছ বেরোনো তো দূরের কথা, সঠিক পরিচর্যার অভাবে সেটি নষ্টও হয়ে যেতে পারে মহারাজ। মহারাজ, একজন ভালো চাষি জানে কিভাবে সঠিক পরিচর্যার মধ্যে দিয়ে একটা বীজ থেকে চারা বের করতে হয়। তাই বলছি মহারাজ, আমরা আজন্ম চাষি। আপনার কাছে আমার অনুরোধ, আমাকে সেই সুযোগটা দিন। মৃত্যুর আগে আমি আপনার জন্য এইটুকু করে দিয়ে যেতে চাই মহারাজ, আর এটা হবে আমার পরম সৌভাগ্য মহারাজ। আস্তে আস্তে। দেখছেন তো, এই মুহূর্তে আমাকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে হচ্ছে। আচ্ছা, ওই বীজ থেকে চারা গাছটি বেরোতে তোমার কতদিন সময় লাগবে? মহারাজ, মাত্র 7 দিন মহারাজ। আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, 7 দিনের জন্য তোমার মৃত্যুদণ্ড স্থগিত করা হলো। যাও। নগরপাল মহাশয়,
আপনি একটু খেয়াল রাখবেন বেটা পালিয়ে না যায়। সেদিন সামান্য রুটি চুরির দায়ে মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত সেই ব্যক্তি বাড়ি ফিরে তার পরিবারের স্ত্রী, বৃদ্ধা মা, ছোট্ট কন্যাকে জানায়নি যে তার পরমায়ু আর মাত্র 7 দিন। অন্যদিকে রাজা অতি উৎসাহে তখন তার অন্দরমহলের প্রমোদ উদ্যানে সেই মূল্যবান বৃক্ষটিকে রোপণ করার জন্য জমি প্রস্তুত করছিলেন। অবশেষে 7 দিন পর সেই চোরকে পুনরায় হাজির করা হলো রাজ দরবারে। কি ব্যাপার, তোমার হাতে চারাগাছটি দেখছি না? চারাগাছটি কোথায়? বলো, চুপ করে থেকো না, বলো চারাগাছটি কোথায়? আমাকে বিশ্বাস করুন, আমি সত্যিই বলছি, বীজটি সম্পূর্ণ পরিপক্ক হতে আরো 3 দিন সময় লাগবে মহারাজ। আস্তে আস্তে, ঠিক আছে, 7 দিন যখন সময় দেয়া গেছে তখন আরো 3 দিন সময় দেয়া যেতেই পারে। মনে থাকে যেন, আর মাত্র 3 দিন, তারপর কিন্তু আর কোনো কথাই শুনবো না। যাও। দেখতে দেখতে কেটে গেল আরো 3টে দিন। সেদিন ছিল চাষির ছোট্ট মেয়ের 4র্থ জন্মবার্ষিকী। চাষি তার শেষ সঞ্চয়টুকু খরচ করে মেয়ে রূপাকে বাড়িতে পায়েস করে খাওয়ালো। তারপর সে বেরিয়ে গেল রাজপ্রাসাদের উদ্দেশ্যে। এই, এবার তোমার বীজটি বপন করার জন্য তৈরি তো? এই দেখুন, এই সেই বীজটি। এই মুহূর্তে এটি বপন করার জন্য তৈরি মহারাজ। তাহলে আর কি, আজই এই মুহূর্তে বীজটিকে যথাস্থানে বপন করার ব্যবস্থা করা হোক। ওদিকে জমি আমি প্রস্তুত করেই রেখেছি। মহারাজ, বীজ, জমি সবই তৈরি, কিন্তু এই মুহূর্তে আমি তো এটি বপন করতে পারবো না মহারাজ। কেন পারবে না? কেন? মহারাজ, গতকাল রাতে আমি আবার দেবতার স্বপ্নাদেশ পেয়েছি। আমাদের কুলদেবতা আমায় স্বপ্নে এসে বললে এই বীজটিকে এমন একজনের হাতে বপন করতে হবে যে কোনোদিনও চুরি করেনি। আর যদি এই নিয়ম মানা না হয় তাহলে বীজটি তার কার্যকারিতা হারাবে। আমি মনে করি আমার এই মন্ত্রী সভায় উপস্থিত সকল মন্ত্রীগণ এ যাবৎকাল পর্যন্ত যেভাবে তাদের বিশ্বস্ততা আর সততার যথেষ্ট প্রমাণ আমাকে দিয়েছেন, তাতে আমি আপ্লুত, অভিভূত। তাই এই বীজটি বপন করার জন্য এই মুহূর্তে আমি আমার মন্ত্রী সভার যে কোনো মন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারি। তবে হ্যাঁ, বীজটি লাগানোর পর গাছটি যদি না হয় তাহলে বুঝতেই পারছেন শাস্তি মৃত্যুদণ্ড। কি বলেন সভাকবি? আজ্ঞে হ্যাঁ মহারাজ। তাহলে আর বসে কেন, যান বীজটিকে বপন করে দিয়ে আসুন। শুভ কাজে বিলম্ব করা উচিত নয়। মহারাজ, মিথ্যে কথায় কি কাজ? এই গাছ যদি নাহি হয়, দেখা দিতে পারে আমার প্রাণ সংশয়। সভাকবি,
কিসে তব এত ভয়? মহারাজ, সামান্য শুধু অদল বদল, শেষে স্বাক্ষরে আমি। আসল ঘটনা জানে না কো কেউ, জানেন অন্তর্যামী। মহামন্ত্রী কি বলছে সভাকবি? কি এর মানে? কে জানে। কি হে সভাকবি? আগে করেছি যখন শুরু, বলবো সবই। এতদিন যাহা লিখিয়াছি ছড়া, গল্প কবিতা উচ্চ মানে, আসলে তাহা চুরির ফসল, অন্যের লেখা নিজ নামে। মহামন্ত্রী, আমি কি ঠিক শুনছি? আগে হ্যাঁ মহারাজ। আমার আমার লজ্জা হচ্ছে আজ। আপনাকে আপনাকে আমি আমার রাজদরবারের শ্রেষ্ঠ কবির মর্যাদা দিয়েছি, আর আপনি কিনা ছি 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 ছি। বসুন বসুন। হে রাজ সঙ্গীতজ্ঞ ধ্রুব সেন, আপনার কাছে অনুরোধ, বীজ বপনের গুরু দায়িত্বটি নিজ হাতে তুলে নিন। মহারাজ, এমন অনেক গান আমি গেয়েছি যার কথা ও সুর কোনোটাই আমার নয়, তবুও তা আমি নিজের বলে বিখ্যাত হয়েছি মহারাজ। আপনি আমায় মার্জনা করবেন মহারাজ। মহামন্ত্রী, এ আমি একে একে কি শুনছি? একটু আগে আপনি যে গানটি গাইছিলেন সেটিও কি চুরি? উফ, আমার সাথে প্রবঞ্চনা। বসুন। যথা আজ্ঞা মহারাজ। অর্থমন্ত্রী মহাশয়, আপনি গিয়ে বীজটি লাগিয়ে দিয়ে আসুন। মহারাজ, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। মহারাজ, অর্থ নিয়ে আমার কাজ, সুতরাং এত কাজের মধ্যে দু একটা এদিক সেদিক তো হতেই পারে, তাই আমাকে দিয়ে এই কাজটা না করানোই ভালো। দেখো দেখো, কি করবে করো। যার উপরে এত ভরসা করে এই বিপুল রাজস্বের দায়িত্ব ছেড়ে রেখেছি, আর সে কিনা। ওহ, বসুন বসুন বসুন। কি হে শিক্ষামন্ত্রী, আর বসে কেন? যান, বীজটি আপনার হাতেই গতি হোক। মহারাজ, আমি আমার এই হাতে অনেক করেছি পাপ কাজ মহারাজ। পাপ? কিরকম? চুপ করে থাকবেন না, উত্তর দিন। বিপদ আপনার বাড়বে বই কমবে না, স্বীকার করুন। আজ্ঞে মহারাজ, আমি শিক্ষামন্ত্রী হওয়ার দরুন চাকরি পেয়েছে এমন অনেক তরুণ যারা অযোগ্য। কি করে পেল? মহারাজ, মনে হয় এও ঘুষ নিয়েছিল। মহামন্ত্রী, এ আমি একে একে কি শুনছি? কোথায় গেল কোথায় গেল আমাদের সেই আদর্শ আর সততার ভাবমূর্তি? আপনি আপনি বসুন শিক্ষামন্ত্রী। জো আজ্ঞা মহারাজ। সেনাপতি মহাশয়, ক্ষত্রিয়ের রক্ত আপনার শরীরে, বীর নামে পরিচিত আপনি এই দেশে। যান, বীজটি বপন করে দিয়ে আসুন। মহারাজ, এদেশের প্রধান সেনাপতি হওয়ার দরুন আমার হাত থেকে হাতি ঘোড়া যুদ্ধাস্ত্র সৈন্য সামন্তের বেতন ইত্যাদি সবকিছুই পাস হয়, তাই অজান্তে আমারও যে ভুল ত্রুটি হয়নি তা নয় মহারাজ। তাই বলছিলাম, এই মহান কাজটি বরং আপনি অন্য কাউকে দিন মহারাজ। বসুন, আপনি বসুন। যথা আজ্ঞা। রাজ্যের জনগণের কাছে আমি বড় মুখ করে বলেছিলাম, সুদিন আসবেই। তারা আমাকে বিশ্বাস করে সমর্থনও জানিয়েছিল। আর আজ এ কি দিন দেখতে হচ্ছে আমাকে? নগরপাল মহাশয়, আজ আপনার সততার পরীক্ষা। আপনার ওপর ভরসা করে
এই মহানগরের দায়িত্ব ছেড়ে রেখেছি। যান, বীজটি আপনি বপন করে দিয়ে আসুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু মহারাজ। মহারাজ, আমায় মার্জনা করবেন মহারাজ। গত বছর নগর উন্নয়ন কল্পের বরাদ্দ অর্থ আমার কনিষ্ঠ কন্যার বিবাহ কার্যে জয়গুরু খরচ হয়ে গেছে মহারাজ। মহামন্ত্রী, এ কি বলছে নগরপাল? আগে হ্যাঁ মহারাজ। আর তার আগের বছর নগর উন্নয়নের নামে কি করেছিলেন শুনি? জয়গুরু, সে বছর তো আমার মেজ কন্যার একমাত্র পুত্রের অন্নপ্রাশন ছিল মহারাজ। আর সেইখানে তো আপনি এই সভাসদদের নিয়ে নিজে উপস্থিত ছিলেন মহারাজ। রাজকোষাগার থেকে বরাদ্দ অর্থ খরচ হচ্ছে কিনা মেয়ের বিয়েতে আর নাতির অন্নপ্রাশনে। বাহ 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 বাহ! আর এদিকে এদিকে একবার সামান্য বৃষ্টি হলেই শহরের দাঁত বার করা রাস্তাগুলোতে জমে যায় 1 হাঁটু জল। 7 দিনেও তা সরতে চায় না। তারপর সেই জমা জলে জন্মায় মশা। কি যেন সেই মশাটার নাম? ডেঙ্গু ছড়ায়। এডিস প্রজাতির মশা মহারাজ। আর এদিকে নগরপালের সমস্ত ব্যর্থতার চূড়ান্ত অভিশাপ এসে পড়ে আমার ওপর। উচ্চ রক্তচাপ, বহুমূত্র, কোষ্ঠকাঠিন্য, বুক ধরফরানি, উফ, কি রোগ নেই আমার, সারতেই চায় না। আমি জানি এই সবই হলো ওই জনগণের অভিশাপের ফল। ছি 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 নগরপাল, আপনি বসুন। জয়গুরু, জয়গুরু মহারাজ। উফ। আমাদের ত্রাণ উন্নয়ন মন্ত্রী, আপনাকে যদি বলি বীজটি বপন করে দিয়ে আসুন, আপনি কি সে কাজটি দায়িত্ব সহকারে পালন করতে পারবেন? মহারাজ, আমাদের রাজ্যে বিভিন্ন আপৎকালীন সময়ে ত্রাণের নামে চলে প্রহসন। প্রহসন? হ্যাঁ, প্রহসন। ছিলেন বিরোধী পক্ষের, হলেন রাজভক্ত। আপনার এ কথার অর্থ আমি বুঝলাম না। মহারাজ, ঝড়, ভূমিকম্প, বন্যা, অনাবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ কখনো মানুষ দেখে হয় না। বিপদের সময় খাদ্য, বস্ত্র, অর্থ, নানান ত্রাণ সামগ্রীর প্রয়োজন পড়ে সকলেরই, কিন্তু পায় শুধুমাত্র রাজ অনুগামী ভক্তবৃন্দরা। রাজ্যের অধিকাংশ বিরোধী পক্ষের মানুষেরা সেই সব ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত থাকেন। মহারাজ, যেহেতু এই কাজটি আমার হাত দিয়ে সম্পন্ন হয়, তাই আপনার কাছে আমার অনুরোধ, তাই আমাকে দিয়ে এই বীজ বপনের কাজটি করাবেন না। কারণ আমার এই হাত নানান অপকর্মে কলুষিত হয়েছে মহারাজ। আমাকে ক্ষমা করবেন মহারাজ। তাহলে আর কি, হয়ে গেল। বসুন। মহামন্ত্রী, আপনি শুধু রইলেন বাকি, আমার শেষ ভরসা। যান, আপনি গিয়ে বীজটি বপন করে দিয়ে আসুন। কি হলো? চুপ করে দাঁড়িয়ে না থেকে যা বলছি তাই করুন। মহারাজ, সত্যি কথা বলতে কি, আপনার পরেই আমার স্থান। আপনার কলমে এই দেশের সমস্ত গুরুদায়িত্ব আমারই কাঁধে। তাই বলছিলাম মহারাজ, আমারও কি একটু আধটু এদিক ওদিক হতে পারে না? না না না, আমি চাই না আপনার এত স্বাদের বীজটা আমার কারণে তার কার্যকারিতা হারাক। আচ্ছা, এবারে আপনারা আমাকে একটা কথা বলুন তো। আপনারা হলেন এই দেশের বড় বড় পদাধিকারী মন্ত্রী, আর আপনারাই কিনা একে একে সামান্য একটা বীজ বপনের বিষয়কে কেন্দ্র করে চোর প্রমাণিত হয়ে গেলেন। তাহলে এবার আপনারাই বলুন, ওকে সামান্য একটা রুটি চুরির দায়ে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আপনাদের কি শাস্তি হওয়া উচিত? মহারাজ, অধমের স্পর্ধা মার্জনা করবেন। আপনি হলেন দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আমাদের সততা, ন্যায়পরায়ণতা আর ওই বিশ্বাসের প্রতীক মহারাজ। তাই বলছিলাম, বীজটি তো আপনি
নিজেই বপন করে দিতে পারেন মহারাজ। চুপ করুন, আর একটিও কথা বলবেন না। আপনি আর একটিও কথা বাড়াবেন না। এই এতগুলো চোর পুষতে পুষতে আমার সততা, বিশ্বাসযোগ্যতা আর কি যেন বললেন? ন্যায় পরায়ণতা। হ্যাঁ, ওই ন্যায় পরায়ণতা, সেসব কি আর আছে? এই শোনো, তোমার শাস্তি আমি মুকুব করে দিলাম। আর যাওয়ার আগে বীজটি আমায় দিয়ে যাও। এই নিন মহারাজ। কি এটা তো একটা লাল পাথর। আগে হ্যাঁ মহারাজ, এটা কোনো গাছের বীজ নয়, সত্যি এটা লাল পাথর। মহারাজ, নিজের প্রাণ রক্ষার্থে আমি এই মিথ্যে বীজের গল্পটি আপনার সামনে বলতে বাধ্য হয়েছি মহারাজ। আমাকে আমাকে মার্জনা করবেন মহারাজ। তবে মহারাজ, আমি জানতাম না সামান্য কেঁচো খুঁড়তে গিয়ে এতগুলো কেউটে বেরিয়ে আসবে। মহারাজ, আপনি ওর শাস্তি মুকুব করে দিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু আমার মনে হয় ওকে ছেড়ে দেওয়াটা মোটেই ঠিক হবে না। ও তো এখন আমাদের গোপন কুকীর্তির কথা সব জেনে গেছে। এবার তো বাইরে গিয়ে সব রটিয়ে বেড়াবে। কথাটা ঠিকই বলেছেন, কিন্তু এখন কি করা যায় বলুন তো? মহারাজ, ওকে পাগল করে দেওয়া হোক, তাহলে আর কোনো কথাই মনে পড়বে না। আর যদি বা মনে পড়ে যায়, তাহলে পাগলের কথা কেউ কি আর বিশ্বাস করবে মহারাজ? না, আপনার এই প্রস্তাবটি আমি মানতে পারলাম না। আপনি বসুন। যথা আজ্ঞা মহারাজ। বলছিলাম কি মহারাজ, ওর বরং জিভটা কেটে নেওয়া হোক। ধ্যাৎ, জীব তো বরং আপনারই কেটে নেওয়া উচিত। শুধু লম্বা লম্বা কথা বলেন আর কাজের বেলায় লবডঙ্কা। বসুন আপনি। মহারাজ, ওকে বরং দেশান্তরে পাঠিয়ে দেওয়া হোক। আপনার কথা যত শুনছি তত আমার ধারণাটাই যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। কি ধারণা মহারাজ? আমি যে দেশের অর্থ দপ্তর একটা প্রকৃত অপদার্থের হাতে তুলে দিয়েছি, সে বিষয়ে আজ আমার কোনো সন্দেহ নেই। আপনি বসতে পারেন। মহারাজ, আমি বলি কি, ওকে আমাদেরই মতো একটা মন্ত্রিত্বের পদ দিয়ে আমাদের এই রাজদরবারে মন্ত্রিসভায় সামিল করে নেওয়া হোক। এতে সকলের মঙ্গল মহারাজ। ও যদি একবার মন্ত্রী হয়ে যায়, তাহলে আমাদের গোপন কুকীর্তির কথা বাইরে বলে বেড়াবে না। তখন আমরাও বাঁচবো, আর সত্যিটাও চিরকালের মতো গোপন থেকে যাবে। কি বলেন মহারাজ? এই এই এতক্ষণ বাদে একটা যথার্থ পরামর্শ দিয়েছেন। আজকের মতো এই রাজদরবার মুলতুবি করার আগে আমি ঘোষণা করছি, আজ থেকে আমাদের মন্ত্রিসভায় এই চোরকে, মানে এই ব্যক্তিকে, কি যেন নাম আপনার? আগে আমার নাম উৎপল মহারাজ। হ্যাঁ, এই উৎপল মহাশয়কে আমাদের মন্ত্রিসভায় একজন পূর্ণ মন্ত্রী হিসাবে মনোনীত করা হলো। যেহেতু উনি একজন কৃষক, তাই ওনাকে কৃষি মন্ত্রীর দপ্তর দেয়া হবে। সাধু 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 সাধু। বার্তাবাহক, আপনি সারা রাজ্যে প্রচার করে দিন, আগামীকাল আমাদের এই রাজপ্রাসাদাঙ্গনে আমাদের এই নবনির্বাচিত কৃষিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যান। এইভাবে বেতালগড়ের মন্ত্রিসভায় দেশের একজন অতি সাধারণ নাগরিক, সেদিন যার কিনা সামান্য দুটো রুটি চুরির দায়ে ফাঁসি হওয়ার কথা ছিল, সে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে রাতারাতি হয়ে উঠলেন রাজ্যের কৃষি মন্ত্রী। পরদিন সমস্ত রাজ্যময় ছড়িয়ে গেল বেতালগড়ের রাজা
দেশের একজন অতি সাধারণ মানুষকে মন্ত্রিত্বের আসনে বসিয়ে সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু রাজ দরবারের অন্দরমহলে ঘটে যাওয়া আসল সত্যটা কেউ জানতে পারল না।